ভালোবাসি গল্পের ৮ নম্বর পর্ব নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আর আপনি যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান, তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী গল্পের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। অ্যালার্ম ঘড়ির আওয়াজ কানে পৌঁছাতেই তড়িঘড়ি করে বিছানা থেকে লাফ দিয়ে উঠল আরিশা। ঘড়িটা হাতে নিয়ে দেখল ৮:20 কিন্তু সে এখানে এলো কী করে তার স্পষ্ট মনে আছে। রাতে তো পড়ার টেবিলে পড়েছিল, সেখান থেকে কি একাই হেঁটে হেঁটে চলে এলো? হতে পারে। আর আরফানই বা কই? এদিক সেদিক তাকিয়ে দেখলো রুমে নেই। ও আস্তে আস্তে বিছানা থেকে চোখ কসলাতে কসলাতেই উঠে ওয়াশরুমের দিকে যাচ্ছিল। আরফানই ঠিক এই সময়ে শাওয়ার নিয়ে টাওয়াল দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে ওয়াশরুম থেকে বের হলো। দুজনেই একসাথে ধাক্কা খেল। অবস, দেখে চলতে পারেন না? সকাল হতে না হতেই ধাক্কাধাক্কি শুরু করে দিয়েছেন। সেম কথাটা তো আমিও বলতে পারি। চোখ কসলাতে কসলাতেই হাঁটলে তো এমনই হবে। আর এসব অন্যদিকে মুখ ঘুরিয়ে শুধু হু উচ্চারণ করলো। এখন দেরি না করে আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে নিচে এসো, ভার্সিটিতে যাব। এই বলে আরফান নিচে চলে গেল। কিছুক্ষণ পরে আরিশা নিচে নামলো। আজ আরিশা মিষ্টি কালারের একটা কুর্তি আর সাদা চুড়িদার পরেছে। মাথার চুলগুলো ঝুটি করে নিয়ে সাদা স্কার্ফটা গলায় পেঁচিয়ে নিয়েছে। আরফান নাস্তা করছিল। আরিশার দিকে একবার তাকিয়ে ভালোভাবে স্ক্যান করে আবার খাবার খাওয়ায় মনোযোগ দিল। ফাতেমা বেগম আরিশাকে খাবার টেবিলে দেখে বললেন, আরে দাঁড়িয়ে আছিস কেন? আয়, খেতে আয়। কাল রাতেও তো না খেয়ে ঘুমিয়ে পড়লি। আরিশা খাবার টেবিলে বসে নাস্তা করা শুরু করে দিল। ইমতিয়াজ সাহেবকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করল, মা, বাবা কোথায়? অফিসের কি যেন একটা কাজে বেরিয়ে গেছে। ও আচ্ছা মা, আমরা তাহলে বেরোই। কিন্তু এখন তো অনেক সময় বাকি, আজ এত তাড়াতাড়ি? আসলে আমার একটা কাজ আছে, তাই আগেই যেতে হবে। তাহলে আরিশা কোথায় থাকবে? এমনিতেই আজ ভার্সিটি নতুন, আমার কেবিনে বসবে। ওকে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করিয়ে আমি একটা কাজে যাব। এখন আর সময় নেই। আরিশা চলো। আরফান আর আরিশা ফাতেমা বেগমের কাছ থেকে বিদায় নিয়ে ভার্সিটিতে চলে যায়। ভার্সিটির দক্ষিণ পাশের কর্নারের রুমটার উপরে একটা বড় নেম প্লেট লাগানো, তাতে গোটা গোটা অক্ষরে লেখা, প্রফেসর আরফান আহমেদ চৌধুরী। মাঝারি সাইজের রুমটায় দরজার ঠিক বিপরীতে আছে তিন সিটের একটি সোফা সেট। একটু সামনে এগুলোই আছে একটা বড় বইয়ের থাক। নানা রকম বই স্থান পেয়েছে সেই থাকে। রুমের এক পাশে আছে একটা টেবিল। টেবিলের এক পাশে একটি চেয়ার আর অপর পাশে রয়েছে দুটো চেয়ার। আরিশা অপর পাশের একটি চেয়ারের মধ্যে অনেকক্ষণ যাবৎ বসে রয়েছে। বসে বসে প্রায় বোর হয়ে যাচ্ছে, তাই ভাবলো একটু ভার্সিটিটা ঘুরে দেখা যাক। যেই ভাবা সেই কাজ। কেবিনের দরজা খুলে দেখলো ছাত্রছাত্রীরা প্রায় আসা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। ভার্সিটির বিশাল বড় ক্যাম্পাসের মাঠে বিভিন্ন গ্রুপে গ্রুপে বসে আছে ছাত্রছাত্রী। হঠাৎ কারো মুখে নিজের নাম শুনল বলে মনে হলো। দুবারের মাথায় নামটা শুনে এদিক সেদিক ঘুরে তাকালো। কেউ একজন দৌড়ে এসে ওকে জাপটে ধরল। অনেকদিন পর চিরচেনা পরিচিত মুখটা দেখার পর আরিশা ওকে জড়িয়ে ধরল। একে অপরের কুশল বিনিময়ের শেষে আরিশা জিজ্ঞেস করল, কেমন আছিস নীলা? অনেকদিন পরে দেখা। আর এই ভার্সিটিতে? ডোন্ট টেল মি যে তুইও এই ভার্সিটিতে পড়িস। কিন্তু থেমে যা, তোর এই হ্যাবিটটা এখনও যায়নি না? একবার বলা শুরু করলে বলতেই থাকিস, অন্যদের বলার সুযোগই দিস না। আচ্ছা যা, আর প্রশ্ন করছি না, একটা একটা করেই বল। তুই তো জানিস আমার ঢাকাতে পড়ার কত শখ ছিল। ভাগ্য ভালো থাকায় এই ভার্সিটিতে চান্স পেয়ে যাই। পরে খালামণি বাবা মাকে বুঝিয়ে আমাকে এখানে নিয়ে আসেন তার বাসায়।
ওখান থেকে ভার্সিটিতে যাওয়া আসা করি। ও আচ্ছা, কিন্তু তোর খবর কি? শুনলাম তোর নাকি বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য তো অ্যাডমিশনও দিতে পারিনি। উনি ভার্সিটির প্রফেসর হওয়ায় প্রিন্সিপাল স্যারকে বলে একটা ব্যবস্থা করে দিয়েছেন। মানে ভাইয়া কি এই ভার্সিটির প্রফেসর নাকি? হ্যাঁ। কি বলিস? নাম কি ভাইয়ার? আরফান আলম চৌধুরী। নীলা অবাক হয়ে বলল, কি? তুই ঠিক বলছিস তো? ভাইয়া, আই মিন স্যার, তোর হাজব্যান্ড? কখন থেকে? স্যার বিয়ে করে ফেলেছেন? ও মাই গড! আমাকে কেউ ধরো। মাথায় হাত দিয়ে অজ্ঞান হয়ে যাওয়ার ভান করে। আজব তো, এভাবে ব্যাঙের মতো লাফাচ্ছিস কেন? হ্যাঁ, উনি আমার হাজব্যান্ড। তো কি হয়েছে? দোস্ত, ব্যাপারটাকে যতটা টাইটলি নিচ্ছিস, আসলে ব্যাপারটা কিন্তু তত সহজ না। শোন, তোর না মাথা খারাপ হয়ে গেছে। বেল বেজে গেছে, চল ক্লাসে চল। আরে শুনবি তো, তুই থার্ড পিরিয়ড এলেই বুঝতে পারবি। আরিশা নীলার লাস্ট কথাটা শুনতে পেল না, তার আগেই ক্লাসে চলে গেল। নীলাও আরিশার পিছন পিছন ক্লাসে যায়। ক্লাসে আসার পরে শেষের দিকে দিয়ে 3 নম্বর বেঞ্চে নীলার আরিশা বসে পড়ে। নীলা ওর গ্রুপের বাকি বন্ধুদের সাথে আরিশার পরিচয় করিয়ে দেয়। আরিশা হচ্ছে বিথি, আর ও হচ্ছে মিলা, আর ও হচ্ছে সিয়াম। আরিশা মিষ্টি হাসি দিয়ে সবাইকে হ্যালো বলল। তারপর ওরা আরও নানান কথা বলল। এভাবে পরপর 2টো পিরিয়ড শেষ হওয়ার পর আরফান ক্লাসে প্রবেশ করল। ক্লাসের অন্যরা না জানলেও ইতিমধ্যে নীলাদের গ্রুপের সবাই জেনে গেছে যে আরফান আর আরিশার স্বামী স্ত্রী। তাই তারা সবাই মিটমিটিয়ে হাসছে আর আরিশাকে টিস করছে। আরিশা শুধু চোখ বড় বড় করে তাকাচ্ছে। আরফান এসেই প্রেজেন্ট ডাকা শুরু করে দিয়েছে। প্রেজেন্ট ডাকা শেষ করে ইংরেজিতে ক্লাস নেওয়া শুরু করল। ডিয়ার স্টুডেন্টস, টুডেজ টপিক ইজ population growth. We all know that our population growth rate is increasing alarmingly. Day by day, there is a time when the family planning policy of Bangladesh was a role model for other countries. But for the last 4 years, the population growth has no sign of slowing down. Rather, it is rising rapidly. So, I want today you guys or write down a composition about it. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের বিষয় হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। আমরা সবাই জানি যে আমাদের দেশের জনসংখ্যা দিন দিন আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। একটা সময় ছিল যখন পরিবার পরিকল্পনার রীতির জন্য বাংলাদেশ অন্যান্য দেশগুলোর কাছে আদর্শ মানা হতো, কিন্তু বিগত 4 বছর ধরে জনসংখ্যা হ্রাসের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, বরং ইহা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। তাই আজ আমি চাচ্ছি এই বিষয় সম্পর্কে আমরা সবাই একটি কম্পোজিশন লিখব। অতঃপর সবাই কম্পোজিশন লিখে জমা দিয়ে দেয়, আর আরফান সবার কাছ থেকে পেপারগুলো কালেক্ট করে নিয়ে ক্লাস শেষ করে চলে যায়। দেখলি স্যার কি সুন্দর ক্লাস নিলেন, সাথে কি আমার ক্রাশ, ইস কি কিউট লাগে। আরিশা সীমার কথাটা শুনে কেন যেন খারাপ লাগলো, যদিও মন খারাপের এই সাপটা মুখে আনতে দেয়নি। বাকি ক্লাসগুলো এভাবে করে বাড়ি চলে গেল। তো বন্ধুরা, আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর কাল থেকে আমাদের রমজান শুরু হয়ে গেল, তাই সবাইকে আমাদের রমজানের মোবারক।